বিক্ষিপ্ত মেজাজের ছেলেটি আজ শান্ত চুপচাপ। রাগ উঠলে সে আর রাগ দেখানোর সাহস করে উঠতে পারে না। চাপা গর্জন করে, চাপা রাগ দেখায় সে, তাও মিষ্টির উপর। সে বোধ হয় মিষ্টির মন পড়তে জানে। কোথায় মিষ্টির দুর্বলতা তা টের পায়। তাই মিষ্টি যখন তাকে দিয়ে রাখল উদ্ভট শর্ত, সেও মিষ্টির দুর্বল জায়গায় আঘাত করল। ঝুম বৃষ্টিতে ভিজে ভিজে বকুল ফুল কুড়াল। মিষ্টির বারণ শুনল না। সেই বকুল আইমির ওড়নার আঁচলে ভরে দিল। তারপর মিষ্টির দিকে তাকাল। সে যা মনে করে দিয়েছে তার কিছুটিই হল না। মিষ্টি রাগ দেখাল না, কাঁদলও না। কি আশ্চর্য! সে আরও কষ্ট দেওয়ার ফন্দি আটল। তার বোকা মাথায় বুদ্ধি এল। আইমির সাথে বসে সে বকুল ফুলের মালা গাঁথল। মিষ্টি যখন কাজের ফাঁকে তাদের দিকে তাকাল আদি আইমিকে দিয়ে দিল সেই মালা। আইমি সবকিছু স্বাভাবিক ভেবে নিল। আদি তো তারই। মিষ্টি যখন চোখ ফিরিয়ে নিল আদি প্রচণ্ড আহত হল। মিষ্টির এবার ও রাগ উঠল না, এবার ও কাঁদল না। মিষ্টির চোখের অগোচরে আইমির হাত থেকে আবার মালাটি কেড়ে নিল আদি। মিষ্টির জন্য গাঁথা মালা অন্য মেয়ে কেন ছুবে? আদি সবার সাথে একসাথে বসে খেল, তাও মিষ্টি বলার আগে। বেছে বেছে ঝাল খাবার খেল। মাথার রগ তার দপদপ করে উঠল, চোয়ালের রগ ফুলে উঠল, চোখ দুটো অসম্ভব রকম লাল হল। তারপরও সে ঝাল খেয়েই চলল। আইমি তো জানে আদির ঝাল খুব পছন্দ, বাকিরাও তাই জানে। তাই সবাই কিছু বলল না। কিন্তু যখন সবাই আদির হাসফাস দেখল, সবার চোখ যেন কপালে উঠল। আদি তারপরও খেয়ে চলল। আদি খাবার টেবিল কাঁপিয়ে চিৎকার করে ডাকল, মিষ্টি! ঈশা কোথা থেকে যেন ছুটে এল পায়েসের বাটি হাতে নিয়ে। চামচে করে সামনে তুলে বলল, খেয়ে নিন নয়তো ফেলে দিন। আদি চুপচাপ খেল, পুরোটা সময় মিষ্টির দিকে তাকিয়ে খেল। মিষ্টি একবারও তার দিকে তাকাল না। আদির আবারও কষ্ট লাগল। তার চোখজোড়া ঝাপসা হয়ে উঠল। সে মাথা নামিয়ে ফেলল, আর খেল না। তার চোখজোড়া ও মিষ্টিকে দেখাল না। মিষ্টি যখন চলে গেল, তখন সে চেয়ার ছেড়ে উঠে দাঁড়াল। গটগট পায়ে হেঁটে চলে গেল। মিষ্টি ছাড়া বাকি সবাই তার ছলছল চোখ স্পষ্ট দেখতে পেল। না দেখলেও মিষ্টি বেশ ভালোভাবে অনুভব করতে পারে ডক্টরের কষ্ট। কিন্তু তার কিচ্ছু করার নেই। নীরবে দেখানো রাগ, অভিমানগুলো ও বেশ ভালোভাবে টের পায় সে। ডক্টরের প্রত্যেকটা কাজে সে টের পায় মিষ্টির প্রতি তার প্রবল অভিমান, প্রবল রাগ। বালিশে মাথা রেখে যখন ডক্টর ঘুমোয় তখন মিষ্টি মাথা তুলে তাকায় ডক্টরের মুখপানে। কে বলবে এই ছেলেটা একটি বাইরের মেয়ের জন্য এত ডিসপারেট থাকে? কে বলবে এই ছেলেটি মেয়েটি মুখ থেকে একটুখানি মিষ্টি কথা শোনার অপেক্ষায় থাকে? কে বলবে এই ছেলেটা প্রগাঢ় ব্যক্তিত্বের একজন ডক্টর ছিল? কার কাছে আছে এসব প্রশ্নের উত্তর? জীবন্ত একটি পুতুল যখন মৃদুমধুর শ্বাস টেনে ঘুমোয় আদির পাশে, আদির ঘুম ভেঙে যায় সেই নিঃশ্বাসের আওয়াজে। নিশ্চুপ অনুভূতিরা তখন পাল্লা দিয়ে যেন বেড়ে যায়। সেই অনুভূতি নিয়ে অপলক তখন ডক্টর তাকিয়ে থাকে মিষ্টির মুখপানে। তা কি মিষ্টি জানে? যখনই পড়ে যায় মিষ্টির দেওয়া শর্তের কথা আদির রাগ হয়, অভিমান হয়, তারও কান্না পায়। কিন্তু সে জানে না কিভাবে কাঁদতে হয়। কিভাবে কাঁদলে মিষ্টি জেগে উঠবে। কিভাবে কাঁদলে মিষ্টি তার শক্ত খোলস থেকে বেরিয়ে এসে তার বুকে মাথা রাখবে। কিভাবে আর্তনাদ করলে মিষ্টি ও আর্তনাদ করবে। আর কেমন কষ্ট পেলে মিষ্টি তার কাছে ছুটে আসবে। আর কেমন আঘাত পেলে মিষ্টি ধরা দেবে তার কাছে। কিভাবে ক্ষতবিক্ষত হলে মিষ্টি তার জন্য কেঁদে কেটে সাগর বানাবে। মিষ্টির মুখের দিকে আনমনে সেসব ভাবতে ভাবতে আবার ও আদির দুচোখ জ্বলজ্বল করে ওঠে। সে আচমকা চোখ দুটো চেপে ধরে মিষ্টির ঘাড়ে। যখন বুঝতে পারে মিষ্টি জেগে থেকে ও সাড়া দিচ্ছে না, তার আর্তনাদ শুনতে পাচ্ছে না, তখন সে দূরে চলে আসে। বালিশে দুচোখ চেপে ধরে। মিষ্টি পাশ ফিরে শুয়ে পড়ে। ঘাড়ের কাছে হাত দিতেই তার হাতে লেগে যায় খুবই মূল্যবান চোখের নোনা জল। সে তার হাতের দিকে তাকিয়ে থাকে নির্নিমেষ। দেখতে দেখতে কখন তার চোখের কোনা বেয়ে কানের কাছে জল গড়াল সে বুঝতে পারল না। দুই দিকে দুপাশে দুজনই নীরবে কাঁদল। কিন্তু কারো কান্না কেউ শুনল না। যতই হচ্ছে রাত গভীর, বাড়তে লাগল অনুভূতিদের নিশ্চুপ কান্না। দুইজনের দুই মাথার নিচে বালিশ জানে সে কান্নার বেগ কতটুকু, সে কান্নার গভীরতা কতটুকু। আদি বিরক্ত হল মিনির কাজে। মিনি কেন ওই আইমির সাথে কথা বলে? মিনি শুধু মিষ্টির সাথে কথা বলবে। মিনিও কি বুঝে গিয়েছে মিষ্টি তাদেরকে দূরে ঠেলে দিতে চাইছে? হয়তো বুঝে গিয়েছে সেজন্য দূরে দূরে থাকছে। কিন্তু সেসব নিয়ে কোনো ভাবাবেগ নেই মিষ্টির। সে এত নির্বিকার কেন? কি চাইছে সে?
আদি তার কোনো প্রশ্নের উত্তর খুঁজে পায় না। আইমি তার ফোনে থাকা একটি ছবি দেখায় আদিকে। বলে, আদি তোমার মনে পড়ছে এই ছবিটি আমরা কোথায় তুলেছি? এই ছবিটি দুজনই যখন নদীর পাড়ে ঘুরতে গিয়েছিলাম তখন তুলেছি। আর এটা যখন আমরা দুজন লং ড্রাইভে ঘুরতে গিয়েছিলাম। দেখো তুমি বাইক চালাচ্ছ, আমি পেছনের মেয়েটি আমরা দুজন। তোমার মনে পড়ছে আদি? আদি তো এতক্ষণ কিছুই শুনল না। সে তো ওই টেবিলে মুছতে থাকা মেয়েটির উপর দৃষ্টি নিবন্ধ করে রেখেছে। আইমি আদির দৃষ্টি লক্ষ্য করে যখন তাকালো, দেখতে পেল ওই মেয়েটিকে। যে মেয়েটি আদিকে তার দিক থেকে মুখ ফিরিয়ে নেওয়ার অন্যতম কারণ। আইমি ভেবে পায় না, এই ছোট্ট একটা মেয়ের মাঝে কি দেখল আদি, যার কারণে সে তার আইমির দিকে ও পর্যন্ত ভালোভাবে তাকায় না। তার হঠাৎ মনে পড়ে গেল খুব সুন্দর একটি দিনের কথা। আইমি সেদিন তার অদক্ষ হাতে শাড়ি পরেছিল। কুচিগুলো এলোমেলো ছিল, মা ঠিক করে দিলেও শেষ পর্যন্ত তা ঠিক থাকেনি। শাড়িটা আদিই দিয়েছিল তাকে। আদি সেদিকে তার মুগ্ধ হয়ে তাকিয়েছিল। যখন আইমি লজ্জা পেয়ে মাথা নামাল অমনি আদির হাসির আওয়াজ শোনা গেল। আদি তার কানে কানে বলেছিল, আপ বহুত খুবসুরত লাগ রাহে হো। আইমি হেসে আদির বুকে দুমদাম কিল বসিয়ে বলেছিল, ইয়ে স্রেপ মে কেবেল তুমহারা। আইমির ঠোঁটের কোনায় আবারও এক চিলতে হাসি ফুটে। সে এখনও সেই আশা নিয়ে দিনতিপাত করে। তার আদি একদিন ঠিক তার কাছে ফিরে আসবে। তার আইমিকে সে একদিন ঠিকই চিনবেই। এভাবেই পার হলো অনেকগুলো দিন। 2 মাসের কাছাকাছি। আজিজ চৌধুরী ঈশার কথা শুনে স্বস্তি পেলেন। ঈশা তাদের আশ্বস্ত করল, ডক্টর যাবেই। এবার ডক্টর সুস্থ হবে। হয়তো মিষ্টির চোখের আড়াল হয়ে যাবে। তারপর ও ডক্টর সুস্থ হয়ে যাবে। হয়তো কিছুদিন মানিয়ে নিতে একটু কষ্ট হবে কিন্তু তারপরও তো ডক্টর সুস্থ হবে। কোনো একসময় যখন ডক্টর দেশে ফিরবে তখন হুট করে না হয় এক মন কেমনের বৃষ্টির সময় আবার দেখা হয়ে যাবে দুজনের। তখন তো সে মিষ্টি থাকবে না, একটি অপরিচিত মেয়ে ঈশা হয়ে দাঁড়াবে ডক্টরের সামনে। আদির পুরো সুটকেস গুছিয়ে দিল ঈশা। পুরো সুটকেস গোছানোর সময় কয় ফোঁটা জল যে সেই কাপড়ের উপর পড়ল হিসাব নেই ঈশার। আদি রুমে এসে যখন দেখল, তার সব কাপড়চোপড় গুছিয়ে দিচ্ছে মিষ্টি, সে অবাক চোখে চেয়ে রইল। বলল, এসব কার? প্যান্ট, শার্ট, কোট? মিষ্টি তার কাজে ব্যস্ত হয়ে জবাব দিল, আপনার। আদি ছুঁড়ে ফেলে দিল, বলল, আমি এসব পরি না। এসব আমি পরব না। আমি যাব না, কোথাও যাব না। ঈশা হতবাক হল। এতদিনের চেপে থাকা সব রাগ যেন আদি উগলে দিল। বহুদিন পর আবার জিনিস ভাঙচুর করল। বাড়ির সবাই আদির এই রূপ দেখে ভড়কে গেল। গ্লাস ভাঙার কাজ ছড়িয়ে ছিটিয়ে রইল পুরো রুমে। আদি আশপাশ দেখে আরও কিছু খুঁজে নেওয়ার জন্য পা বাড়াতেই ঈশা ডাক দিল। আদির পায়ে কাচ বিঁধে যাওয়ার ভয়ে সে খাট থেকে দাঁড়িয়ে পড়ল। আদিকে ধরার জন্য এগোতেই তার দুপায়ের তলায় বিঁধে যায়। সে আর্তনাদ করে উঠে। যন্ত্রণায় চোখ ফেটে তার জল বের হয়ে আসে। সে ডাকে, ডক্টর। আদি যেন স্তব্ধ হয়ে গেল। তার মাথা কাজ করা বন্ধ হয়ে এল। কি করবে ভেবে পেল না। ক্ষমার চোখে চেয়ে ডাকল, মিষ্টি। ঈশা ততক্ষণে মাথা চেপে ধরে মেঝেতে বসে পড়ল। বাইরে দাঁড়ানো সবাই আদির দিকে তাকিয়ে আর এগোতে পারল না। ঠিকই তাই হল। আদি তাদের মুখের সামনে ধপ করে দরজা বন্ধ করে দিল। কাঁচগুলো সরিয়ে মিষ্টির কাছে গিয়ে ধপ করে বসে পড়ল। অসহায় হয়ে মিষ্টির মুখ আগলে ধরল। বলল, আর করব না এমন। আর কখনো না। মিষ্টি দূরে সরে যায়। বলে, চলে যান আপনি। যান। আদি যেন ক্ষতবিক্ষত হল। মিষ্টির রক্তাক্ত পা ছুঁতে গেলেই মিষ্টি তার পা গুটিয়ে নেয়। আদি তার কাপা কাপা হাত দিয়ে মিষ্টির পা শক্ত করে টেনে ধরে। 2 জায়গায় কাচ লেগেছে। মিষ্টি আদির হাত সরিয়ে দেয়। বলে, আমি পারব ব্যান্ডেজ করে নিতে। আপনি যান ডক্টর। আদি মিষ্টির মুখের দিকে তাকিয়ে থাকে। কিন্তু মিষ্টি তার দিকে ফিরেও তাকায় না। সেও এবার বহু কষ্টে এক সিদ্ধান্তে পৌঁছাল। এবার থেকে মিষ্টির ভালো থাকটা আগে জরুরি। মিষ্টির হাসিমাখা মুখটা সে কতদিন দেখে না। এবার থেকে মিষ্টি যা চাইবে তাই হবে। মিষ্টির চাওয়া পাওয়ার মূল্য দেবে। অনেক কষ্ট দিয়েছে সে মিষ্টিকে। আর না, আদি আর চোখ তুলে তাকায় না মিষ্টির দিকে। মিষ্টির পায়ের ব্যান্ডেজটা সে মিষ্টির কাছ থেকে কেড়ে নেয়। ব্যান্ডেজ করিয়ে দেয়। মিষ্টি অনেক সময় পর তাকায় আদির দিকে। ব্যান্ডেজ শেষ করার পর আদি চোখ তুলে তাকাতেই চোখাচোখি দুইজন বহুদিন পর। সাথে সাথে দুজনই দুদিকে চোখ ফিরিয়ে নেয়। দুজনই কান্না আটকানোর বহু চেষ্টা চালায়। আদি কোলে তুলে নেয় মিষ্টিকে। বিছানায় বসিয়ে দেয়।
তারপর নিজের সুটকেস নিজেই গুছিয়ে নেয়। বাম হাতের কবজি দিয়ে চোখ ঘষে নেয় কিছুক্ষণ পরপর। মিষ্টি আর চোখে তাকিয়ে দেখে আদির কাণ্ড। সেও চোখ ঘষে নেয়। চোখের জলগুলো যে বড্ড নির্লজ্জ। সময় অসময় দেখে না, শুধু গড়ায়। রাতে ঈশার পায়ে যখন আদি মলম লাগিয়ে দিতে ব্যস্ত, ঈশা তখন দুচোখ ভরে দেখে আদিকে। এই মানুষটাকে সে কতদিন দেখবে না, কত মাস দেখবে না। দিনগুলো খুব খারাপ কাটবে ঈশার। প্রত্যেকটা দিনই তো শুরু হয় ডক্টরকে দিয়ে। তাহলে সেই ডক্টর যদি না থাকে? ঈশা ডুকরে উঠল। আদি ভড়কে গেল। চমকে ঈশার দিকে তাকালে চোখের জল দেখে আদি খুশিতে আটখানা হয়ে গেল। তার চোখজোড়া খুশিতে চকচক করে উঠল। সে মিষ্টির খুব কাছে গিয়ে বসল। কিছু বলার আগেই মিষ্টি ডুকরে উঠল। ফোপাতে ফোপাতে বলল, আমার টেডি বিয়ার চাই। যে কোনো ভাবে, যে কোনো মূল্যে চাই। আদি চট করে দূরে সরে আসল। একরাশ ঘৃণা, রাগ, অভিমান ছুঁড়ে মাথা নাড়িয়ে না করে বলল, না, এ আমার মিষ্টি নয়। আমার মিষ্টি শুধু শুধু আমায় কেন দূরে ঠেলে দেবে সামান্য একটা টেডি বিয়ারের জন্য? টেডি বিয়ার কি আদির চাইতেও বেশি মূল্যবান? কখনোই আদির মিষ্টি নয় এই মেয়ে, কখনোই না। মধ্যরাত, বিষণ্ণ মুখে বসে রইল মিষ্টি খাটের এক কোণায়। মুখে নেই সামান্যতম হাসির ছিটে ফোঁটা। চোখে ঘুমও নেই। তার পাশে প্রতিদিন ঘুমিয়ে থাকা ছেলেটি আজ নেই। সে বারান্দায় গিয়েছে সেই কখন আর আসেনি। মিষ্টির ছেলেটার উপর রাগ উঠছে। এই ছেলেটা না ঘুমিয়ে এত রাতে বারান্দায় কি করছে? সে যখন এসব ভাবনায় মগ্ন হঠাৎ তার সামনে ছুঁড়ে এল লাল টকটকে একটি বেনারসি শাড়ি। তার বিয়ের শাড়ি। সেই শাড়িটা হাতে নিয়ে চকিতে তাকাতেই দেখতে পেল ফোলা ফোলা চোখমুখের ছেলেটিকে। তার প্রশ্নবিদ্ধ দৃষ্টিকে সম্পূর্ণরূপে উপেক্ষা করে ছেলেটি বসে পড়ে তার মুখপানে। চোখে চোখে ইশারায় বলে, শুধু একটিবার মিষ্টি, তোমাকে বউরূপে দেখতে চায়। আর কখনো এমন অন্যায় আবদার করব না। তুমি রাগ করো না প্লিজ, শুধু একটিবার। আদির বোকা বোকা চাহনি আর বোকা বোকা আবদার শুনে মিষ্টি বিষম খেল। কিছু বলে উঠার আগেই আদি আবার হাতের কবজি দিয়ে চোখ মুছে নিল। চলে গেল। মিষ্টি শাড়িটা হাতে নিয়ে বসে রইল কিছুক্ষণ। আকাশপাতাল ভাবল, এই শাড়িটা পরে সে ডক্টরের বউ হয়ে এসেছে এ বাড়িতে। শাড়িটা সে নিজের কাছে রেখে দেবে, কাউকে দেবে না। শাড়িটা গায়ে দিতেই তার নিজেকে মনে হলো সে এক নতুন বধূ। অথচ পেরিয়ে গেছে বিয়ের 7 মাস। ঘরের মৃদু মৃদু ডিমলাইটের আলোয় জ্বলজ্বল করছে মেয়েটির মিষ্টি মুখ। ছেলেটি তো তাকে শাড়ি পরা অবস্থায় দেখতে চেয়েছিল, তাহলে কোথায় সে? ঈশা ঠাই দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। ডাকল, ডক্টর। তার পেছনে কারো গাঢ় নিঃশ্বাস পড়ার আওয়াজে তার সম্বিত ফিরল। সেই সাথে সাথে পিছু ফিরল। ছেলেটির বুকের কাছে গিয়ে পড়ল। চোখ তুলে তাকাতেই ছেলেটির চোখে চোখ পড়ল। ছেলেটির ভয়ঙ্কর দৃষ্টি সে উপেক্ষা করতে পারল না। যেন ডুবে গেল নিমেষেই। কথা হারিয়ে ফেলল। কি বলবে খুঁজে পেল না। ছেলেটি তার মাথা শাড়ির আঁচল দিয়ে ঢেকে দিল। ঘোমটা মাথায় ছোট্ট বউটি তার ভেবে স্বস্তি মিললেও ধীরে ধীরে অস্বস্তি দানা বাঁধতে শুরু করল। পিটপিট করে তাকানো মেয়েটির চোখে চোখ রেখে সে বুঝিয়ে দিল, তুমি আমার সাথে অন্যায় করছো মিষ্টি। এর মাসুল দিতে হবে তোমায়। মিষ্টি তো কিছুই বুঝল না। আদি কপাল ঠেকাল মিষ্টির কপালে। 2 কানের পেছনে হাত দিয়ে শক্ত করে আঁকড়ে ধরল মিষ্টির মুখ। কপাল থেকে শুরু করে ভেজা স্পর্শে রাঙিয়ে দিল মিষ্টির পুরো মুখ। মিষ্টি গাল বেয়ে পড়া চোখের জলও যেন মুছে নিল আদি। মন কেমন করা অনুভূতিরা আজ গাঢ় থেকে গাঢ় হল যেন। মিষ্টি হারিয়ে গেল ডক্টরের চোখের চাহনিতে। কথা বলা ভুলে গেল। দূরে সরিয়ে দিতে গিয়েও পারল না। যেন তার শক্তি ফুরিয়ে এসেছে। পুরো ঘরটাতে যেন বকুল ফুলের সুগন্ধ মৌ মৌ করল। আজ ভালোবাসারা হাতের মুঠোয় এসে ধরা দিল। মিষ্টির মিষ্টি প্রেমে ডুবে গেল ডক্টর। ভালোবাসায় মাখামাখি হল দুজন। রচিত হল ভালোবাসার কাব্যমালঞ্চ। দুজন হারিয়ে গেল দুজনাতে। 2টা গাড়ি এসে দাঁড়ালো চৌধুরী বাড়ির গেইটের কাছে। প্রয়োজনীয় সব জিনিসপত্র এক গাড়িতে। অন্য গাড়িতে আলিয়া, আইমি আর আদি বসবে। শেষমেশ আজিজ চৌধুরী যাচ্ছে না। পুরো বাড়ি খুঁজে কোথাও পাওয়া গেল না আদিকে। ঈশা দৌড়ে ছাদে গেল। আদির পিছু গিয়ে দাঁড়াল। ডাকল, ডক্টর। আদি ঘাড় ঘুরিয়ে তাকাল। ভ্রু উপরে তুলে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে বলল, আমি চলেই যাব মিষ্টি, তোমার এত তাড়াহুড়ো কেন? ঈশা হকচকিয়ে গেল। বলল, আচ্ছা আমি নিচে যাচ্ছি। আদি তার হাত ধরে টান দিল। সামনাসামনি দাঁড় করিয়ে তার গলার একপাশে কাঁধের কাছাকাছি দেখিয়ে বলল,
আমার এখানে খুব জ্বলছে মিষ্টি। ঈশা অবাক হল, বড় বড় চোখ নিয়ে বলল, আমি করেছি? আদি রেগে গেল, গর্জে বলল, তোকে করবে আর? ঈশা চোখ নামিয়ে নিল, ঘাড় ঘুরিয়ে বলল, আপনি দাঁড়ান, আমি মলম আনছি। আর জ্বলবে না। আদি তাকে ছাড়ল না, টেনে ধরল। ঈশার হাত বুকে রেখে বলল, এখানে জ্বলছে মিষ্টি। এখানের চাইতে ও এখানে বেশি জ্বলছে। কিন্তু তুমি তা দেখতে পাচ্ছ না। নিষ্ঠুর তুমি মিষ্টি। মিষ্টি তাড়াতাড়ি হাত ছাড়িয়ে নেয়, নিচে নেমে আসে। আদি ছাদের রেলিংয়ে হাতে ইচ্ছেমতো আঘাত করে। মিষ্টি চুপচাপ সব জিনিসপত্র গোছগাছ করে দেয়। আইনি এসেই তাড়া দেয়। আদি আর চোখে মিষ্টির দিকে তাকায়। তার প্রচণ্ডরকম রাগ হয় এ মেয়েটার প্রতি। এত নিষ্ঠুর মেয়ে কি করে হয়? রুমে গিয়ে সে আবারও মিষ্টির চোখে পড়ার চেষ্টা করে, কিন্তু মিষ্টি ফিরেও তাকায় না। আলিয়া চৌধুরী ডাকতে আসে। মিষ্টি সব জিনিসপত্র দিয়ে ফেলে দারোয়ানকে গাড়িতে নিয়ে যায়। আদি শক্ত ভঙ্গিতে চেয়ে থাকে মিষ্টির দিকে। যখনই দেখল সে মিষ্টির কাছে আবারও অবহেলিত, তখন সে নিজ সিদ্ধান্তে অটল থাকল। মিষ্টিকে সে চরম শাস্তি দেবে। চরম শাস্তি। তারপরও তার দুচোখ টলমল করে উঠল। শেষ মুহূর্তে ও কি মিষ্টি একটিবার ভালোভাবে কথা বলবে না তার সাথে? মিষ্টির বিয়ের শাড়িটা নিজের কাছে রেখে দিল। বলল, এই শাড়িটা আমার কাছে থাকুক মিষ্টি। দেবে? মিষ্টি সাথে অন্যদিকে মুখ করল। এলোমেলোভাবে কাঁদল। আদিও অন্যদিকে মুখ করল। পাঞ্জাবির হাতায় চোখ মুখ মুছল। আবারও তার কণ্ঠ ধরে আসল। একটি বকুল ফুলের মালা দিয়ে বলল, এটি আমি তোমার জন্য গেঁথেছি মিষ্টি। তুমি আমায় ভুল বুঝেছ। আদি শুধু মিষ্টির জন্যই মালা গাঁথে মিষ্টি। তুমি সেটাও বুঝলে না। ঈশা নিঃশব্দে কাঁদল, আদির দিকে তাকাল না। আদি আবারও বলল, আমি ফিরে আসার পর তুমি এই শুকনো বকুল ফুলের মালা তোমার খোপায় দিয়ে সাজবে। আমি ফিরে আসব। সত্যি। তার নিজের একটি পাঞ্জাবি ঈশার হাতে তুলে দিয়ে বলে, এই পাঞ্জাবিটা আমার খুব প্রিয়। এটি তোমার কাছে রাখবে। আমি এসেই যেন পায়। খুব যত্নে রাখবে মিষ্টি। ঈশা পাঞ্জাবিটা হাতে নিয়ে দৌড়ে বেরিয়ে যায় রুম থেকে। আদি বসে পড়ে খাটে, মাথা চেপে ধরে, বলে, তুমি কেন আমায় আটকাচ্ছ না মিষ্টি? ঈশা আলিয়ার পায়ের কাছে বসে পড়ে। আইনি, আজিজ চৌধুরী ভড়কে যায়। ঈশা কাঁদতে কাঁদতে বলে, ওনাকে আমার কাছে রেখে যান। আমি কথা দিচ্ছি পুরোপুরি সুস্থ করে তুলব আমি তাকে। আপনাদের ছেলেকে আপনাদের কাছে ফিরিয়ে দেব। কিন্তু আমার চোখের আড়াল করবেন না প্লিজ। আমি কথা রাখব। ওনাকে নিয়ে যাবেন না। আমার কাছ থেকে দূরে নিয়ে যাবেন না। সবাই বিরক্ত হয় ঈশার কথায়। বলে, যেখানে আদি রাজি হয়েছে সেখানে এত বড় সুযোগ আমরা কেন মিস করব? তোমাকে তো ভালো মনে করেছিলাম, এখন দেখছি তুমি বড়ই সুবিধাবাদী একটা মেয়ে। সত্যি সত্যি তুমি নিজেকে এই বাড়ির বউ মনে করে নিয়েছ নাকি? ঈশা নিজের কাজে নিজেই লজ্জিত হয়। ডক্টর কি তাকে পাগল বানিয়ে ছেড়েছে? ঈশা ছুটে আসল। ততক্ষণে আদি নিচে নেমে এসেছে। মাথা নিচু করে দাঁড়িয়ে রয়েছে। আলিয়া আর আইমি নিচে নেমে আদিকে দেখে খুশিতে আটখানা হল। ঈশার দিকে তাকিয়ে বলল, দেখেছ আদি চলে যাওয়ার জন্য অলরেডি নেমে এসেছে। ঈশা ফুপিয়ে কেঁদে উঠল। আদি তাকানোর সাথে সাথে মুখ ফিরিয়ে নিল। আফিকে দেখা গেল। ঈশা দেখেও যেন দেখল না। বাড়ির কাজের লোকের পিছু পিছু সে দৌড়ে গেল। আদি গাড়িতে উঠে বসার আগেই পিছু ফিরল। দেখা গেল না মিষ্টিকে। মিনি গাড়ির ভেতরে খাঁচার ভেতর অনবরত ডানা ঝাপটাল। আইনি ছেড়ে দিতেই মিনি উড়ে এল মিষ্টির কাছে। মিষ্টির গালে গাল ঘেঁষে আদর দিল। ডাকল, মিষ্টি গুড বাই। তারপর উড়াল দিল আইমির কাছে। আইমির ডাকে আদির সম্ভিত ফিরল। আইমির হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিল। দিকবিদিক না দেখে দৌড়ে আসে মিষ্টির কাছে। ঝাপটে গিয়ে জড়িয়ে ধরে। এবার প্রকাশ্য কেঁদে দেয়। পুরোটাই বাচ্চাদের মতো। একবার চোখ মুছে আরেকবার কেঁদে কেঁদে বলে, মিষ্টি আই হেইট ইউ। রিয়েলি হেইট ইউ। তুমি খুব কষ্ট পাবে মিষ্টি। খুব। আমার চাইতে বেশি কষ্ট পাবে। তুমি কাউকে বলতেও পারবে না তোমার কষ্টের কথা মিষ্টি। দেখাতেও পারবে না তোমার চোখের পানি। দেখাতেও পারবে না। আমি তোমাকে সত্যিই ভালোবেসেছি। দূরে ঠেলে দেওয়ার শাস্তি তুমি পাবে। ঠিকই পাবে। ঈশা যখন পাথরের মতো দাঁড়িয়ে থাকে আদি কিছু দূর এগিয়ে গিয়ে আবারও ফিরে আসে। মিষ্টির মুখ আঁকড়ে ধরে বলে, এই মিষ্টি, আমি, এই আদি, এই ডক্টর ভালোবেসেছে তোমায়। কিন্তু তুমি ভালোবাসনি। একটুও বাসনি। তুমি এই ডক্টরের জন্য ঠিকই কাঁদবে মিষ্টি। ঠিকই কাঁদবে। কি আশ্চর্য!
সবার অবাক দৃষ্টি উপেক্ষা করে আদি গাড়িতে গিয়ে বসে পড়ে। একটিবার আর ফিরে তাকালো না, কারো কথায় কান দিল না। আইনি শুধু অবাক চোখে দেখল আদির কান্না। আদি কাঁদছে একটা বাইরের মেয়ের জন্য। এটাও দেখার ছিল। কাজের লোকের ভিড়ে ঈশা দাঁড়িয়ে থাকল, শুধু চলে যাওয়া গাড়িটার দিকে তাকিয়ে থাকল নির্নিমেষ। চিৎকার করে ডেকে উঠল, ডক্টর যাবেন না, যাবেন না, আমাকে ছেড়ে যাবেন না, আমাকে আপনার মতো করে কেউ ভালোবাসে না ডক্টর, আপনি যাবেন না। কে শোনে কার কথা? পুরো চৌধুরী বাড়িটাই যেন হয়ে গেল নির্জীব। ঈশা ফিরে তাকালো চৌধুরী বাড়ির দিকে। কি অদ্ভুত, বাড়িটাতে কেউ নেই, পুরো শব্দহীন। মিষ্টি ডাকটা ভেসে আসে না, কেউ জোরে চিল্লিয়ে ডাকে না, মিষ্টি। শুধু অন্ধকারে সিঁড়ির রেলিং হাতড়ে হাতড়ে মিষ্টির মুখ দিয়ে বের হয়, ডক্টর, আপনি কোথায়? মেয়েটি পুরো চৌধুরী বাড়িতে এলোমেলো হাঁটল, গুনগুন করে গান গাইল। তার বোধই হল না এই বাড়িতে ডক্টর নেই। রাতের আধারে শাড়ির আঁচলো মেঝেতে গড়াগড়ি খাচ্ছে। মিনু আর রাইনা দেখে ভড়কে গেল। মেয়েটাকে এই ৬-৭ দিনে এত কিছু বুঝানোর চেষ্টা করল, কিন্তু মেয়েটি দিন হলে ঠিক থাকে। রাত নামলেই ভেবে বসে থাকে ডক্টর আছে, তার সাথে রাগ করে মনে হয় কোথাও লুকিয়ে আছে। মেয়েটি হাঁটতে হাঁটতে কান খাড়া করে রাখে, মনে হয় ডক্টর রেগেমেগে এই ডাক দিল, মিষ্টি। কিন্তু না, কেউ ডাক দেয় না। মেয়েটির কান্না পায়, এবার গান করার বদলে সে গুনগুন করে কাঁদে। তার কপাল সুখ নামক জিনিসটা সহজে ধরা দেয় না, দিলেও খানিক সময়ের জন্য। অনেকক্ষণ হাঁটাহাঁটির পর সে রুমে ঢুকে পড়ল। ডক্টরের অ্যালবাম হাতে নিল, হাসিমুখের ছবিটির উপর হাত বুলিয়ে বলল, ডক্টর, আপনি আমাকে সত্যি সত্যি শাস্তি দিয়ে দিলেন। মিষ্টি আদৌ সহ্য করতে পারবে কিনা একবারও ভেবে দেখলেন না। এই আপনার ভালোবাসা ডক্টর? রাতের নৈশব্দে দ্বিগুণ আওয়াজ করে মেয়েটির ফুপিয়ে কান্না। সে চোখমুখ মুছে নিয়ে শুয়ে পড়ে। মনে হয় রেগে কেউ তাকিয়ে আছে তার দিকে, মনে হয় কেউ রাগে জোরে জোরে নিঃশ্বাস ফেলছে। ঈশা ফিরে তাকালো, কিন্তু কাউকে দেখতে পেল না। সে বকুল ফুলের মালাটি হাতে নিল, গন্ধ সুকল। তারপর ডক্টরের অ্যালবামে রেখে দিল, বলল, এই বকুল ফুলের মালাটি আমার কাছে নয় ডক্টর, আপনার কাছে থাকুক। যদি কখনো আপনার মিষ্টি হয়ে সামনে দাঁড়াতে পারি তাহলে সেদিন এই শুকনো করকরে বকুল ফুলের মালা আমি খোপায় দেব। অভ্যাস অনুযায়ী মেয়েটি রাধে পায়েস। কেউ মুখে দেয় না, সবাই তার কাজে অবাক হয়। আজিজ চৌধুরীর ধমকানিতে হাত থেকে পড়ে যায় সেই পায়েসের বাটি। আফির কুদৃষ্টি আবার এসে পড়ে তার উপর। আজিজ চৌধুরী চিন্তায় পড়ে যান। মেয়েটির ভালো না চাইলেও খারাপ চাওয়ার প্রশ্নই আসে না। এর কিছু একটা বিহিত করতে হবে। সবার সামনে ঈশার হাত ধরে টানাটানি করাই ঈশা লোকসম্মুখে চর বসায় আফির গালে। ঘৃণা নিয়ে উচ্চারণ করে, আরেকবার ছোঁয়ার চেষ্টা করলে হাত কেটে রাখব। আফির রাগ যেন আকাশছুল। আজিজ চৌধুরী না থাকলে বোধহয় সেদিন আফি জানে মেরে ফেলত ঈশাকে। বিশ্রী গালিগালাজ আর নানারকম ভাবে ঈশাকে হেনস্থা করার চেষ্টা করেছে আফি। আজিজ চৌধুরী না থাকলে ঈশা ভয়ে ভয়ে থাকে। এভাবে আর কতদিন? ডক্টর তাকে যে একেবারে নিঃস্ব করে চলে গেল। তাকে ভালোবাসার ও কেউ নেই, আগলে রাখার ও কেউ নেই। একজন মানুষের অভাবে কি একটা বাড়ি জাহান্নামে পরিণত পারে? ঈশা দিশেহারা হয়ে পড়ল। আফির কুদৃষ্টি যে তার উপর পড়েছে সে বেশ ভালোভাবেই নিশ্চিত। এ বাড়িতে থাকলে যে কোনো সময় তার বিপদ ঘটতে পারে, কিন্তু তারপরও তার ইচ্ছে করে না এই বাড়ি ছেড়ে চলে যেতে। এ বাড়িতে লেগে আছে ডক্টরের হাসি খুশি, মান অভিমান। এ বাড়ির প্রত্যেকটা আনাচে কানাচে ডক্টরের স্মৃতি জড়িয়ে রয়েছে। ডক্টরের ঘর্মাক্ত শরীরের গন্ধ লেগে আছে বিছানার চাদরে। ডক্টরের রেখে যাওয়া পাঞ্জাবি পাশে রেখে সে ঘুমিয়ে পড়ে। সে কি করে ছাড়বে এই বাড়ির মায়া? আদৌ কি সম্ভব? ডক্টর কবে ফিরবে? তার প্রশ্নের উত্তর মেলে না। তার মধ্যে আজিজ চৌধুরী এলেন তার রুমে, হাতে চেক ধরিয়ে দিয়ে বলে মামার বাসায় চলে যেতে। এখানে থাকলে আফি তার ক্ষতি করবে। কথাটা শুনতে তিক্ত হলেও ঠিকই বলেছে আজিজ চৌধুরী। অনেক কান্নাকাটির পর ঈশার হুঁশ ফিরল। সে একছুটে বকুল তলায় গেল, কতগুলো ফুল কুড়িয়ে অ্যালবামের পাতায় চাপা দিল। তার লিখে যাওয়া চিঠিগুলো অ্যালবামের প্রত্যেক পাতায় পাতায় যত্ন সহকারে রাখল। তার সব কাপড় চোপড় লাগেজে ঢুকিয়ে নিল, কিছুই রাখল না। বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার আগে মনে হলো তাকে ডক্টর ডাক দিয়েছে। সে আচমকা পিছু ফিরল। মিনু আর রাইনা যেন লুকিয়ে কাঁদল। তাকে একটিবার ও থেকে যেতে বলল না। ঈশা আজিজ চৌধুরীর মুখোমুখি হল, জানতে চাইল, আমি আবার কবে ফিরব? আজিজ চৌধুরী জবাব দিলেন না, যেন বিরক্ত হয়ে চলে গেলেন।
ড্রাইভারকে বললেন, ওকে ঠিক জায়গায় পৌঁছে দিয়ে এসো। ঈশা দ্বিতীয়বার চৌধুরী বাড়ির দিকে ফিরে তাকাল। সে উদ্ভট সুরে আবার আওয়াজ করে কাঁদল। কানে বাজল, এই মিষ্টি, এই আদি, এই ডক্টর ভালোবেসেছে তোমায়। তুমি বাসনি, একটুও বাসনি। ঈশা কাঁদতে কাঁদতে বলল, আমি আপনাকে সত্যি ভালোবেসেছি ডক্টর। আপনি আমাকে ভুলে যাবেন না। আমি আপনার অপেক্ষায় থাকব। আপনি আসবেন ডক্টর। আমার উপর রাগ করে থাকবেন না। ডক্টর মিষ্টির উপর রাগ করে থাকতে পারে না ডক্টর। আপনি সত্যি আসবেন তো? ড্রাইভারের হর্ন বাজানোর শব্দ পেয়ে ঈশার সম্বিত ফেরে। সে গাড়িতে গিয়ে বসে পড়ে। আর তাকায় না চৌধুরী বাড়ির দিকে। গাড়ি যখন ছেড়ে দেয়, আবার সে গাড়ির কাচ ভেদ করে গলা বের করে দেয়। মনে হচ্ছে রেগে গর্জন করে কেউ ডাকল, মিষ্টি। খান বাড়িতে গিয়ে উঠল ঈশা। গেইটে পেরিয়ে দরজায় কলিং বেল বাজাতেই দরজা খুলে দিল মুনা। সম্পর্কে মামার বড় ছেলের বউ। মুনার মুখে হাসি ফুটল ঈশাকে দেখে। ঝাপটে জড়িয়ে ধরল। ঈশা ছাড়তেই বলল, বড়দা কোথায়? মামা, মামি। তার আওয়াজ শুনে দৌড়ে এল তালহা বেগম। চোখ কপালে তুলে বলল, তুই এখানে? লাগেজ টাগেজ নিয়া কোথা থেকে এলি? ঈশার সোজাসুজি জবাব, যেখানে বিক্রি করে দিয়েছিলে। তালহা বেগম ভড়কে যান। ঈশা ঘরে ঢুকে পড়ে সোজা তার রুমে চলে যায়। রাত্রে যখন জহির মিয়া আসে তখন ঈশাকে দেখেই তার মাথা নিচু হয়ে যায়। বলে, আমাকে ক্ষমা কর ইস্যু, না হলে যে মোরে শান্তি পাব না। ঈশা ঝাপটে ধরে মামাকে। কেঁদে কেঁদে বলে, আমাকে একটু থাকতে দেবে এখানে? জহির মিয়া যেন সাথে সাথে কেঁদে দেয়। ধরে আসা কণ্ঠে বলে, এসব কি বলছিস? তুই থাকলে থাকবি। কি হয়েছে? কোনো সমস্যা? ঈশা কাউকে কিছু বলে না, শুধু কাঁদে। বলে, আমাকে একটু আশ্রয় দাও। আমার আর কিছু চাই না। আমার আর কোথাও যাওয়ার জায়গা নেই মামা। জহির মিয়ার চোখ ভিজে উঠে। তালহা বেগমের দিকে রেগে তাকায়। ঈশার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, তুই মাথা উঁচু করে থাকবি এ বাড়িতে। কেউ কিছু বললে আমাকে বলবি। তাকে বের করব আমি। চৌধুরী বাড়ির পুত্রবধূ ঈশা মানিয়ে নেয় খান বাড়িতে। খাওয়া দাওয়ার অনিয়মে, নির্ঘুম রাত কাটার ফলে সে অসুস্থ হয়ে পড়ে দিনকে দিন। পার হল 2 মাস। শাড়ি পরে বেড়ালে তালহা বেগম কথা শোনায়। শাড়ি কেন পরতে হবে এটুকুনি একটা মেয়ের? তখনই তার কানে বেজে উঠে ডক্টরের বলা কথাটি, শাড়িতে তোমায় খুব মিষ্টি লাগছে মিষ্টি। ঈশা হাসে। বলে, ডক্টর যদি হুট করে চলে আসে, আমাকে যদি শাড়ি পরা অবস্থায় না দেখে খুব রাগ করবে। আমি শাড়িই পরব। এক মন কেমন করা সন্ধ্যা নামল। তখন শীত শুরু হয়েছে। শীতে ঠকঠক করে কাঁপছে ঈশা। শাড়ি দিয়ে নিজেকে ডেকে তারপরেও সে বাইরের উঠোনে দাঁড়িয়ে থাকল বেশ কিছুক্ষণ। গেইট দিয়ে কাউকে সে আসতে দেখল না। আজ তার খুশির দিন। কারণটা অন্যরকম। তালহা বেগমের ধমকে সে ঘরে ঢুকে গেল। কিন্তু উত্তেজনা কমল না। এভাবে সেই রাতটা তার নির্ঘুম কাটল। তারপরের দিনটাও সেভাবেই কাটল। এভাবে প্রায় 1 সপ্তাহ পার হল। চৌধুরী বাড়ি থেকে কোনো খোঁজ না আসায় সে চিন্তিত হয়ে পড়ল। তার চিন্তার অবসান ঘটল তার 15 দিন পর। সাদা শার্ট প্যান্ট পরিহিত একজন লোক তার হাতে একটি পেপার আর একটি চেক ধরিয়ে দিয়ে গেল। একে একে 3টি ধাক্কা খেল ঈশা। 3টির মধ্যে একটি হল টাকার চেক, অন্যটি ডিভোর্স পেপার, অন্যটি খুবই ব্যক্তিগত। কোন ধাক্কা সামলাবে ঈশা? ঠিক সে জায়গায় সে ধপ করে বসে পড়ল। খামটি খুলে পড়ে সে হাতের মুঠোয় নিয়ে মোচড়ে ফেলল। ছি ছি বলতে বলতে সে জ্ঞান হারায়। তার জ্ঞান ফিরে হসপিটালের বেডে। আজিজ চৌধুরীকে দেখতে পায়। আজিজ চৌধুরীর ঠোঁটের কোনায় হাসি। ঈশা ঘৃণা নিয়ে বলে, আমি মানি না ডিভোর্স পেপারে থাকা সইটা ওনার। আজিজ চৌধুরী হেসে বলেন, বিশ্বাস না হলে কিছু করার নেই। সইটা আগেই দিয়েছে, হোক অজ্ঞানে কিংবা সজ্ঞানে। তাছাড়া ডিভোর্স পেপারে তুমি সই করলে ও কি না করলে কি, তেমাদের বিয়ের শর্ত যেমন ছিল তেমনই হয়েছে সব। জহির মিয়া মাথা নিচু করে থাকে। বলে, ইস্যুরে এই বিয়েটার কোনো মানে নেই। তুই সই করে দে, তোকে আমরা ভালো থেকে ছেলে দেখে আবার বিয়ে দেব। ঈশা হো হো করে হাসে। বলে, ভালো ঘরেই তো দিয়েছিলে। সম্ভ্রান্ত বাড়িতে বিয়ে দিয়েছ। আর চাই না, সব চেনা হয়ে গেছে। রাগে, ক্রোধে, অভিমানে ঈশা সই করে দেয় ডিভোর্স পেপারে। এই সই দেওয়া যেই না দেওয়াও সেই। তার এখন এসব ভাবার সময় নেই। তাকে এখন বাঁচতে হবে, নতুন করে বাঁচা শিখতে হবে। ডক্টরের আশা ছাড়াই বাঁচা শিখতে হবে। ডক্টর ভুলে গিয়েছে মিষ্টিকে।
রাস্তার পাশে ডক্টর বিরাট টেডিবিয়ার পাশে নিয়ে বসে থাকে বেঞ্চে। আস্তে আস্তে ধোঁয়াশা হয়ে যাচ্ছে মিষ্টি নামক মেয়েটির সব স্মৃতি। কি আজব, সে টেডিবিয়ার নিয়ে কেন বসে থাকে? সে কি ছোট বাচ্চা? মিষ্টি মিষ্টি ডাকাটিয়ে পাখিটি কার? মিষ্টিটাই বাকে। বিছানা থেকে হেলে পড়ে তার মাথা জড়িয়ে ধরে টেডিবিয়ারকে। কোনো এক চিন্তায় ডুব দেয় ডক্টর। টেডিবিয়ারকে ছাড়া তার এত খালি খালি লাগে কেন? বুকটাই খালি খালি লাগে। ঈশা নিজের ভাবনায় নিজেই হাসে। ডক্টরের সেসব ভাবার সময় কই? কি সব উল্টপালট ভাবছে সে? তালহা বেগম তার হাতের চুড়ি নোজপিন খুলে নিল, সব শাড়ি নিয়ে ফেলল। বড় ছেলে রিকুকে দিয়ে সেলোয়ার কামিজ নিয়ে আসল ছুঁড়ে মারল ঈশার দিকে। ঈশা মেনে নিল সবার সব শর্ত। নিজের জীবনটা এবার সেভাবেই চলুক, তার তো কোনো হাত নেই। সে আর কিছুই পাওয়ার আশা করে না, কারো কাছে ফেরার আশাও করে না। তার শরীর ধীরে ধীরে অসুস্থ হয়, সেই শয্যাশায়ী হয়ে উঠে। খাওয়া দাওয়াতে অরুচি বাঁধে। তালহা বেগম তার সাথে খ্যাক শুরু করে, সাথে মুনার সাথেও। মুনার দোষটাও তার নিজের তৈরি করা নয়, প্রকৃতির লীলা খেলা। অসুস্থ শরীরে টালমাটাল পায়ে ঈশা চলে যায় ছাদে। রেলিংবিহীন ছাদ থেকে তার লাফ দিয়ে জীবনটা এখানেই থামিয়ে দিতে ইচ্ছে করে। কিন্তু না, তাকে বাঁচতে হবে, প্রতিনিয়ত ধুকে ধুকে মরতে হবে, আবার বেঁচে উঠতে হবে, নিজের জন্য না হলে ও বাকিদের জন্য। সে ছুটে গিয়েছিল চৌধুরী বাড়িতে। বাড়ির দারোয়ান বলে দিল তারা কবে ফিরবে নিশ্চিত নয়। আদৌ ফিরবে কিনা? তখন আদির চলে যাওয়ার 5 মাস মাত্র। সেসব মনে পড়তেই ঈশার আবারও কান্না পেল। সরপরিবার ইন্ডিয়া চলে গেল, রাইনার সাথেও দেখা করা হয়ে উঠল না। হাতে থাকা পাঞ্জাবিটি বুকে চেপে ধরল ঈশা। কান্নাজলে পাঞ্জাবি ভিজে গেল। বহুদিন পর ঈশা মুখ ফুটে আওয়াজ করে ডাকল, ডক্টর, আপনার দেখা কি কখনো পাবো না আমি? কবে ফিরবেন আপনি দেশে? কোনোদিন কি ফিরবেন না? ফেরার কোনো কারণ দেখছেন না? মিষ্টিকে কি করে এত তাড়াতাড়ি ভুলে গেলেন ডক্টর? মিষ্টি যে আপনাকে ভুলতে পারছে না। আমার সাথে কেন এমনটা হলো ডক্টর? আমি আপনার সাথে ভালো থাকতে চেয়েছিলাম, আপনার পাশে থাকতে চেয়েছিলাম, আপনার সাথে সারাটা জীবন একসাথে পথ চলতে চেয়েছিলাম। ডক্টর আদি চৌধুরীর পার্মানেন্ট পেশেন্ট হতে চেয়েছিলাম। কিন্তু সেই আপনি আমায় রোগী বানিয়ে গেলেন, কিন্তু সুস্থ হওয়ার ঔষধ বলে গেলেন না। আপনি জানেন ডক্টর, আমার কিচ্ছু ভালো লাগে না। খেতেও ভালো লাগে না, পড়তেও ভালো লাগে না, কারো সাথে কথা বলতেও ভালো লাগে না, হাসতেও ভালো লাগে না। আপনি ছাড়া আমার কিচ্ছু ভালো লাগছে না ডক্টর। আমার কি সর্বনাশ করে গেলেন ডক্টর? আমি কি করে বাকিগুলো দিন কাটাবো ডক্টর? নতুন করে সব কি করে শুরু করব? ডক্টর শব্দটা যে আমার মস্তিষ্কে একেবারে গেঁথে গিয়েছে। আর ডক্টর নিজেই আমার রন্ধ্রে রন্ধ্রে মিশে গিয়েছে। এ থেকে বাঁচার উপায় কেন বলে গেলেন না ডক্টর? কেমন শাস্তি দিলেন আমায়? হুট করে কি একদিন চলে আসতে পারেন না? আচমকা সবাইকে চমকে দিতে পারেন না? মিষ্টি বলে ডেকে উঠতে পারেন না? কেন এত বড় শাস্তি আমায় দিলেন ডক্টর? কেন? তালহা বেগমের চেঁচামেচি শুনে ঈশা চোখ মুছল। এখানে এই অবস্থায় দেখলে তাকে খুব বকবে মামি। তার কথা অনুযায়ী নতুন করে বকুল ফুলের গাছ লাগিয়েছে জহির মিয়া। সামান্য গাছই তো তার ভাগনির আবদার। ঈশা তাকিয়ে তাকে বকুল গাছটির দিকে। গাছটি কখন বড় হবে, কখন ফুল দেবে, কখন সুগন্ধ ছড়াবে, এভাবে সময় গড়ায়, মাস গড়ায়, তারপর বছর গড়ায়, এভাবে তিনটা বছর গড়ায়। 3টা বছর বর্তমান। মেয়েটি বকুল ফুল কুড়িয়ে নেয় ওড়নার আঁচলে। তালহা বেগমের ডাকে দৌড়ে দৌড়ে চলে আসে রুমে। ফুলগুলো সে নিজের বিছানার চাদরের উপর রেখে দৌড়ে ঢুকে পড়ল রান্নাঘরে। তালহা রুষ্ট হয়ে বললেন, কাজ করিস না, জোর করব না, কিন্তু এত বড় মেয়েকে কি আমি নিজ হাতে খাইয়ে দেব? এত ন্যাকামির সময় কই বাপু? ঈশা অবাক হয়ে বলল, আমি খাইনি মামি। তালহা তেলেবেগুনে জ্বলে উঠে বললেন, নিজে খেয়েছে কিনা নিজেই জানে না, আমাকে নাকি জিজ্ঞেস করছে? মুনা হেসে এগিয়ে আসল প্লেটে করে খাবার বেড়ে দিয়ে বলল, মাও সবার খোঁজখবর রাখে, শুধু নিজের ছাড়া। ঈশা মাথা নামিয়ে হেসে বলে, সবার কই রাখলাম? মুনা কিছুক্ষণ চেয়ে থেকে তারপর ঈশার হাতে প্লেট ধরিয়ে দিয়ে বলে, যা খেয়ে নে। ঈশা প্লেট নিয়ে এগোয়, আবার পিছু ফিরে বলে, রিপুদা কখন ফিরছে মামি? আমার আর তরস হইছে না। তালহা বেগম চ্যানচ্যান কণ্ঠে বলল, তরস হইছে না, ঢোল নিয়ে নাচা শুরু করো। মাঝরাস্তায় আছে। উনি তো ছেলেকে দেখে মোবাইলও কোথায় ফেলে দিয়েছে মনে হয়, ফোনও ধরছে না। ঈশা ভাতগুলো পানি দিয়ে গিলল যেন। আজ তার সবচাইতে খুশির দিন।
খেয়ে দিয়ে নিজের রুমে চলে গেল। রুমে ঢুকতেই তার চক্ষুচরক গাছ, কাঁধ অবধি গোল করে কাটা চুল, ধবধবে ফর্সা ছোট্ট মেয়েটি তার সব বকুল ফুল মাটিতে ছোট্ট ছোট্ট হাত দিয়ে ঝেড়ে ফেলছে। পায়ের নিচে দেওয়া একটি মোড়ার উপর দাঁড়িয়ে হাত দিয়ে ঝেড়ে ফেলছে বকুল ফুলগুলো। ঈশার হাসি পেল, রাগও লাগল। তার উপস্থিতি টের পেতেই মেয়েটি ঠোঁট ফুলিয়ে বলল, ফিপি দাতি। ঈশা কোমরে হাত দিয়ে দাঁড়াল, বলল, মাম্মাকে ডাকব? তুমি ফিপির সব ফুলগুলো ফেলে দিয়েছ পরি। পরি রাগ করে মোড়া থেকে নিচে নেমে এল। হাঁটতে গিয়ে ধপ করে আবার পড়ে গেল। ঈশা আতকে উঠে ধরতে যেতেই পরি উঠে দাঁড়াল। কাঁদতে কাঁদতে রুম থেকে বেরিয়ে গেল। ঈশা ও পিছু পিছু গেল। মুনাকে জড়িয়ে ধরে পরি কাঁদল, অভিযোগ দিল, মাম্মা ফিপি, ফিপি। কথা স্পষ্ট নয় তার, তাই বাকিগুলো বলতে পারল না। তালহা তেরে এলেন, পরীকে কোলে নিয়ে শান্ত করতে করতে বলল, ওই বজ্জাতকে খুব মারব আমি। দাদুমণি আর কেঁদো না। ঈশা লুকিয়ে হাসে, হাত বাড়িয়ে বলে, পরি ফিপির কাছে আসো, চকলেট দেব, আমরা দুজন মিলে চাচ্চুকে আনতে যাব। যাবে? পরি তালহা বেগমের কাঁধে মুখ চেপে ধরে, চিৎকার করে কাঁদে। মুনা এসে বলে, তোর কি আর কোনো কাজ নেই রে ইস্যু? আমার মেয়েকে কাঁদানো ছাড়া কি আর কোনো কাজ নেই তোর? ঈশা খিক করে হেসে দেয়, বলে, তোমার মেয়ে ছাড়া ঝগড়া করার জন্য আর কে আছে? মুনা মাথা নাড়াল। ঈশা হাসতে হাসতে পা বাড়াল নিজের রুমে। দুপুর গড়িয়ে সন্ধ্যা নামল। ঈশা ছাদের এক কোণায় দাঁড়িয়ে রইল। তার পরনের নীল কমলা রঙের ওড়নাটা মৃদু মৃদু হাওয়ায় দুলছে। সে বিভোর অন্য এক জগতে। পরীক্ষা নিয়ে খুব চিন্তিত সে। গতবার অমনোযোগী হওয়ায় সেকেন্ড ডিভিশন পেয়েছে সে। এবার তাকে যে করেই হোক ফার্স্ট ডিভিশন পেতেই হবে। এই লেখাপড়াটাই এখন তার একমাত্র সম্বল। এই সম্বলটা আঁকড়ে ধরেই তার লড়াই। তাকে এই লড়াইয়ে জিততে হবে। রিপুদার মুখ উজ্জ্বল করতে হবে। বকুল গাছের দিকে চোখ গেল তার। সে বকুল ফুলগুলো একটি একটি গুনতে চাইল। গুনতে গুনতে চোখ আটকে গেল তার। হালকা ছাইনা শার্ট পরা একজন সুদর্শন যুবকের পেছনে দেখতে পেল মামা আর রিকুদাকে। তার মানে ছেলেটি রিপুদা? রিপুদাকে তো চেনাই যাচ্ছে না। সে আর কিছুই ভাবল না। টালমাটাল পায়ে নেমে এল ছাদ থেকে। গিয়ে থমকে দাঁড়াল ছেলেটির সামনে। ছেলেটি মুনার সাথে কথা বলা শেষ করে তাকায় হাঁপাতে থাকা মেয়েটির দিকে। অবাক চোখে তাকিয়ে থাকে। মেয়েটির হাঁপাতে থাকা দৃশ্য দেখে আওয়াজ করে হেসে দেয়। ডাকে, ইশুরানী। ঈশা রিপুকে কথা বলতে দেয় না। ঝাপটে গিয়ে জড়িয়ে ধরে। খুশিতে তার চোখ গলে জল বেরিয়ে আসে। শেষমেশ কেঁদে দেয়। কাঁদতে কাঁদতে ভিজিয়ে দেয় রিপুর শার্ট। রিপু কিছুক্ষণ থম মেরে দাঁড়িয়ে থাকে। এই মেয়েটা তার ইস্যু। তারপর দুষ্টুমির সুরে বলে, কি করছিস? সবাই দেখছে। বিদেশি সুন্দর ছেলে দেখে ঝাঁপিয়ে পড়েছিস? ছি। সাথে সাথে ঈশা ছেড়ে দিল। ডুকরে কেঁদে উঠে বলল, তুমি আসতে না আসতেই আমার সাথে শুরু করে দিয়েছ? রিপু হো হো করে হেসে উঠে। হাসতে হাসতে সে নিজে থেকে থেমে যায়। বলে, তুই কত বড় হয়ে গিয়েছিস ইস্যু। আমি যখন যাচ্ছিলাম তখন তো অনেক পিচ্ছি। যদিও তুই কোনোকালেই পিচ্ছি ছিলি না। ঈশা হাত ধরে টেনে নিয়ে যেতে যেতে বলে, মামি ফুলে ফেপে আছে। তুমি মামির সাথে আগে কথা বলে নাও, তারপরে বাকি কথা। রিপু হাসল, বলল, তুই তো আরও বড় হয়ে গিয়েছিস। ঈশা খুশির কারণে কথা বলতে পারে না। রিপু একে একে সবার জন্য আনা জিনিস সবার হাতে তুলে দেয়। মা, বাবা, ভাই, মুনাকে, এমনকি পরীকেও। পরী তাকে দেখলেই ভা ভা করে কেঁদে উঠে। কিন্তু যখন চকলেট দিল, একলাফে কোলে উঠে পড়ল। রিপুর গালে লালা ঢলে দিল। রিপু মুনার কোলে দিয়ে ফেলল। ঈশার দিকে এগিয়ে গেল। সবার সামনে বের করল, ইয়া বড় একটি টেডি বিয়ার। ঈশা বিস্ময় কিংকর্তব্যবিমূঢ় হল। তাকে কিছু বলতে না দিয়ে রিপু বলল, তুই দুষ্টুমি করে বললেও আমি ঠিক নিয়ে এসেছি তোর টেডি বিয়ার। তুই খুশি হয়েছিস? ঈশা যেন কেঁদে দিল। হাত বাড়িয়ে নিল। রিপু আবারও বের করল অন্য একটি জিনিস। উপস্থিত সবাই একে অপরের দিকে চাওয়াচাওয়ি করল। রিপু প্যাকেট ছাড়িয়ে বের করল লাল টকটকে একটি বেনারসি। ঈশা চোখ বড় বড় করে তাকালো। সেও তাকালো। সবাই চোখ বড় বড় করে তাকালো। রিপু তার চোখের ভাষা আড়াল করে ফেলল মুহূর্তে। বলল, আরেহ তোর বিয়ের শাড়ি। আর শাড়ি কেনা লাগবে না। তোর বরের টাকা বাঁচিয়ে দিলাম। বল। ঈশা কোনো কথা বলে না। শাড়িটা হাতে নিয়ে একছুটে চলে যায় নিজের রুমে। তার কানে বেজে উঠে বিয়ে, বর। বহুদিন পর।
হ্যাঁ, বহুদিন পর। সে বালিশে শুয়ে পড়ে। মাথায় যন্ত্রণা শুরু হয়েছে। সে ঘুমিয়ে পড়ে। ঘুম ভাঙতেই সে টেবিলে খাবার রাখা দেখতে পায়। মনে মনে বলে, আসার সাথে সাথে শুরু করে দিলে রিপুদা। খেয়ে নিয়ে সে যখনই ঘুমোতে যায় তখনই চোখে পড়ে ওই টেডিবিয়ার আর শাড়ি। কি আশ্চর্য, তার কারণে অকারণে হাসি পাচ্ছে। আলতোভাবে সে টেডিবিয়ার আর শাড়িটা হাতে নেয়। ধীর পায়ে হেঁটে ঝলমল করা ছাদের এক কোণায় গিয়ে দাঁড়ায়। আজ কেন জানি তার মনে হচ্ছে বকুল ফুলগুলো আজ বেশি সুগন্ধ ছড়াচ্ছে। সে আকাশের দিকে মুখ করে তাকাল। সাথে সাথে দুচোখের কোণা ঘেঁষে দুফোঁটা জল গড়িয়ে চিবুক অবধি পৌঁছাল। আজ অনেক দিন পর, অনেক মাস ডক্টর নামক মানুষটির কথা মনে পড়ল তার। যদিও সে শয়নে স্বপনে থাকে। তারপরও বহুদিন পর সে হালকা আওয়াজ করে ডাকল, ডক্টর। মনে আছে মিষ্টিকে? আজব হলেও আজ মনে হলো ডক্টর শব্দটি শোনা যাচ্ছে চারপাশে। ঈশা মনে করার চেষ্টা করল, ডক্টরের চেহারা, ডক্টরের চাহনি, ডক্টরের হাসি, ডক্টরের স্পর্শ। তার মনে পড়ল, ঠোঁটের কোণায় এক চিলতে হাসি ফুটল। সে পরক্ষণে ব্যঙ্গ করে বলল, আমি আপনাকে আর চাই না ডক্টর। বলা শেষ না করতেই সে আবার হাসল। হাসি ডিঙিয়ে কান্না চলে আসল। শাড়ির ভাঁজ খুলে সে মাথায় দিল। টেডিবিয়ার বুকে চেপে ধরল। মিনমিন করে বলল, এই দুটোই আমার জীবন থেকে আমি হারিয়ে ফেলেছি ডক্টর। আপনাকে ভালোবাসার জরিমানা আমি দিয়ে দিয়েছি। আর কিছু বাকি নেই। রাতের আলো আধারিতে ছাদের আরেক কোণায় রেলিংয়ে হেলান দেওয়া ছেলেটি তো নির্ঘুম রাত কাটানোর জন্য ছাদে এসেছে। মেয়েটিকে দেখেই তার চোখ স্তব্ধ হয়ে গেল। তার চোখ আটকে গেল। সে ডুবে গেল ঘোমটা মাথায় দাঁড়িয়ে মেয়েটির মায়াবী মুখপানে। এ মেয়েটা আর কত মারবে তাকে? আর কত নিঃস্ব করবে? এবার কি একটু স্বস্তি মিলবে না? এবার ও কি সে জানাতে পারবে না তার মনের কথা? এভাবে আর কতদিন, আর কতকাল?